আমরা ক্লাস শুরু করি, কারোর জন্য ওয়েট করলে হবে না, সময় কম। স্লাইড তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। জি স্যার। আমরা গতদিন কি এ পর্যন্ত এসেছিলাম? না, আগের স্লাইড পর্যন্ত ছিলাম। এই পর্যন্ত ছিলাম না গতদিন? জি স্যার, স্যার ডায়াগ্রাম পর্যন্ত ছিল। ডায়াগ্রাম পর্যন্ত পড়েছিলাম। এখন আসি যে হাউ টু ইউজ ফান্ডামেন্টাল ফাংশনস। গতদিন কিন্তু আলাপ করেছিলাম যে 4টা ফান্ডামেন্টাল ফাংশনস আছে ম্যানেজমেন্টের। একটা ছিল প্ল্যানিং, অর্গানাইজিং, তারপরে ছিল অ্যাকচুয়েটিং অ্যান্ড কন্ট্রোলিং। এখন কথা হচ্ছে যে আমরা যদি কোনো ম্যানেজমেন্টে এই ফাংশনগুলোকে ইউটিলাইজ করতে চাই তাহলে কিভাবে করব? আইডেন্টিফাই করব কিভাবে যে কোথায় কোনটা ইউজ করব? তার কিছু কোশ্চেন আছে। তোমার যদি কোনো প্ল্যান থাকে বা ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস তুমি করতে চাও, সেক্ষেত্রে তোমাকে প্ল্যানিং এর যে ফাংশনগুলো সেটা বের করতে হলে তোমাদেরকে এই 3টা কোশ্চেন করতে হবে। হোয়াট ইজ নিড, what courses of action should be adopted, and how and when should they be followed? এই 3টে কোশ্চেন যদি তোমরা করতে পারো তোমাদের অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রে তোমরা তোমাদের যে ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস তার অবজেক্টিভস, পলিসি, প্রসিডিউরস অ্যান্ড মেথড, এই 4টা বের করা যাবে, যেটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড। সো নেক্সট টাইমে যদি কোনো প্রোগ্রাম ম্যানেজমেন্ট করো বা কোনো কালচারাল অ্যাক্টিভিটিস বা কোনো ভলান্টিয়ার কোনো অ্যাক্টিভিটি যদি করতে চাও, যদি টিম লিডার হিসেবে বা ম্যানেজমেন্টের একটা ডিসিশন মেকিং পার্ট হিসেবে করতে চাও, সেক্ষেত্রে এই 3টা যদি কোশ্চেন তোমার মনে থাকে, হোয়াট ইজ নিডেড, হোয়াট কোর্সেস অফ অ্যাকশন শুড বি অ্যাডপ্ট অ্যান্ড হাউ অ্যান্ড হোয়েন শুড দে বি ফলোড, তাহলে খুব ইজিলি তুমি বা তোমরা অবজেক্টিভ, পলিসি, প্রসিডিউর অ্যান্ড মেথড এই 4টাকে আইডেন্টিফাই করতে পারবে। তো তখন ওই ব্রেন স্টর্মিং করার দরকার নাই, জাস্ট 4টা কোশ্চেন দিলে সবাই অ্যান্সার দিবে একটা একটা করে, সেখান থেকে তোমার জন্য যেটা মোস্ট সুইটেড সেটাকে সিলেক্ট করতে পারবে অবজেক্টিভ হিসেবে বা পলিসি হিসেবে। নেক্সট আসি যে অর্গানাইজিং। এরপরে আসবে প্ল্যান কমপ্লিট হয়েছে, অর্গানাইজ করতে হলে হোয়ার শুড অ্যাকশন টেক প্লেস, হু শুড ডু হোয়াট ওয়াট, এই 2টা কোশ্চেনের মাধ্যমে তুমি তোমার যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটাকে ভাগ করে দিতে পারবা, অ্যাসাইন করতে পারবা, আর এর ভিতরে কে কার কাছে রেসপন্সিবল হবে সেটা অথরিটিটাও তোমরা ডিভিশন করে দিতে পারবে বা ইউটিলাইজ করতে পারবে অথরিটি। হোয়ার শুড অ্যাকশন টেক প্লেস, হু শুড ডু হোয়াট ওয়াট, এই 2 কোশ্চেনের মাধ্যমে একদম পুরো অ্যাক্টিভিটিসটা ভাগ করা যাবে, আর কে কোনটা করবে এবং কে কার কাছে রিপোর্ট করবে, সবগুলো এখানে আইডেন্টিফাই করা যাবে। নেক্সট আসে অ্যাকচুয়েটিং অর লিডিং। আমি আগের ডায়াগ্রামগুলোতে কোথাও অ্যাকচুয়েটিং বলেছি, কোথাও লিডিং বলেছি, তো 2টা একই জিনিস। So, why and how should group members perform their respective tasks? অনেকে বলবে যে হ্যাঁ আমি কেন এটা করতে চাই, আমাকে কেন করতে হবে এবং কিভাবে করব। আর যদি কাউকে বলো যে তুমি এই কাজটা করবে, কিছু লোক আছে চুপচাপ, কাজ দায়িত্ব দিলে সে কাজ করা শুরু দেয়, আর কিছু লোক আছে যে আমি কেন করব এটা, আমার বেনিফিট কি, বিভিন্ন ধরনের কথা ওঠে। সেটাই হচ্ছে এই অ্যাক্টিভিটিং এর ক্ষেত্রে তুমি লিডারশিপ পাবে, ক্রিয়েটিভিটি, ডেভেলপমেন্ট, রিওয়ার্ডস, ইনসেনটিভস, এগুলোর সাথে জড়িত আছে। তো কাজ করতে দিলে এর একটা গ্রুপ করে দিয়েছে, এর ভিতরে কেউ খুব ভালো কাজ করতেছে এবং সবাইকে বোঝাচ্ছে, যেখানে লিডারশিপ হবে। আরেকটা হচ্ছে যে
অথরিটি একটা প্রসিডিউর ডেভেলপ করে দিয়েছে, কিন্তু এরা কাজ করতে গিয়ে দেখে যে অথরিটির যে প্রসিডিউর আছে সেটা অনেক সময় সাপেক্ষ। এর থেকেও কিছু ডিফারেন্ট ওয়েতে যদি কাজ করা হয়, কাজটা আরো পারফেক্ট এবং কম সময়ে করা যায়। সেখানে কি হবে, ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্ট হবে। আবার এখানে বলা থাকে যে তুমি যদি এই কাজটা করো তাহলে তুমি ইনসেনটিভস পাবে, অথবা এর সাথে কিছু রিওয়ার্ডস পেতে পারো যদি ভালো কাজ করে। রিওয়ার্ডস বলতে কি, আগে যেটা দেখাইছিলাম তোমাদেরকে, যে হয়তো মানি হতে পারে বা সার্টিফিকেট হতে পারে। হ্যাঁ, এই সপ্তাহ বা এই মাসের বেস্ট ওয়ার্কার বা এই মাসের বেস্ট পারফর্মার হচ্ছে আমুক, সেভাবে হতে পারে। সেগুলো ডেভেলপ এই এক্সপার্টিং এবং লিডিং এই পার্টের মাধ্যমে বের করা সম্ভব। তারপরে কন্ট্রোলিং হচ্ছে আর দি অ্যাকশন বিং পারফর্ম when where and how in accordance with the plan। আচ্ছা, কাজগুলো কমপ্লিট হচ্ছে এখানে আমরা বলছি যে অ্যাকচুয়েটিং এর আর লিডিং এর ক্ষেত্রে, কিন্তু এই কাজগুলো কি সময় মতো হচ্ছে, সময় প্লেসে এবং ঠিকভাবে হচ্ছে কিনা সেটা বের করার এই কোশ্চেন গুলো করলে কি পাওয়া যাবে, রিপোর্টস পাওয়া যাবে, কম্প্যারিজন কস্ট অ্যান্ড বাজেট। রিপোর্টস রিপোর্টস কি, সারা সপ্তাহে কি কাজ করেছে তার উপরে একটা রিপোর্ট দাও। এই উপরে প্ল্যানিং এর অর্গানাইজিং এর এদের সামনে রিপোর্ট করতে হয়। রিপোর্ট থেকে দেখা হয় যে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, প্রসিডিউর অনুযায়ী হচ্ছে কিনা, যা টার্গেট ছিল সেটা হয়েছে কিনা। কম্পারিজন কস্ট অ্যান্ড বাজেট, আমার যে কস্ট ইনভলভ ছিল সেটা হচ্ছে না, তার থেকে বেশি লাগছে। এটা একটা বড় ফ্যাক্টর। কাজ তুমি পারফেক্টলি করেছো, খরচ করার কথা ছিল 100 টাকা, তুমি 150 টাকা খরচ করে ফেলেছো, বাকি 50 টাকা কোথা থেকে আসবে, সেটা একটা বিষয়। তো তোমাকে প্রসিডিউর, কাজের গোল এবং বাজেট সবকিছু ঠিক রেখেই কাজ করতে হবে। আমাদের দেশে এটা উল্টা হচ্ছে। আমরা যারা রিসার্চ প্রজেক্ট করি, আমরা একটা প্ল্যান করে দিই যে আমার এই প্রজেক্টটা যদি আমি 2 বছর কাজ করি, অ্যাটলিস্ট আমার 20 থেকে 25 লাখ টাকা খরচ হবে। আর ওখানে কিছু লোক আছে যারা প্রজেক্টের বাজেট অ্যালোকেশন করে, তারা আগে মুখ দেখে, আচ্ছা এটার বয়স কত, এটা কি বুড়া না ইয়াং। যদি দেখে বুড়া, 25 লাখ চাইছে, আচ্ছা ঠিক আছে 25 লাখ দাও, আর ইয়াং দাও 15 লাখ টাকা দাও, এ টাকা খরচ করতে পারবে না। এই ধরনের কনসেপ্ট নিয়ে অনেক সময় প্রজেক্ট দেয়। কিন্তু দেখা কথা ছিল যে যে বুড়া বয়স্ক লোক, উনি যে দিছে আর যে নতুন কাজ করতে চাচ্ছে তার ভিতরে কিন্তু কনসেপ্টের আকাশ পাতাল ডিফারেন্স হতে পারে। তো নতুন যে, তার কনসেপ্ট ভালো হতে পারে, তো তাকে বেশি বাজেট দিয়ে তাকে করার দরকার, উদ্বুদ্ধ করার দরকার। সেটা হয় না বাইরের দেশে। যদি কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিসার্চ প্রজেক্ট লেখে আর কোনো প্রফেসর লেখে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে সব থেকে বেশি বাজেট দেয়। এর কারণ হচ্ছে প্রফেসর আর হয়তো 5-7 বছর পরে সে রিটায়ারমেন্টে যাবে, আর যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে ভবিষ্যৎ আরো 30 বছর সে ইউনিভার্সিটিটাকে সার্ভিস দেবে, সো তাকে ডেভেলপ করতে হবে, এটাই উদ্দেশ্য থাকে। আর আমাদের দেশে জাস্ট উল্টা। এখন আসি ম্যানেজমেন্ট ফাংশন, যেটা আমরা আলাপ করেছিলাম, যে ম্যানেজমেন্ট ফাংশন গুলোর ভিতরে কি রিলেশন আছে, এটা কিভাবে পাওয়া যায়। দেখো, প্ল্যানিং এবং অর্গানাইজিং এটা হচ্ছে ম্যানেজমেন্ট ফাংশন, আর লিডিং অ্যান্ড কন্ট্রোলিং এইগুলো হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল। ম্যানেজমেন্ট ফাংশন যেটা বাই পোস্ট এগুলো করতে হয়, আর যে ম্যানেজমেন্ট স্কিল সেটা কিন্তু ট্রেনিং দিয়ে করা সম্ভব না। ম্যানেজমেন্ট স্কিল অনেক সময় অনেকটা ইনহেরেন্ট সূত্রে আসে। যাও ইম্পোর্টেড। আমি একজনকে 5 বছর 2 মাস ট্রেনিং দিয়ে একটা কাজ করালাম, আর আরেকজনকে ট্রেনিং না দিয়ে জাস্ট একটু বুঝাই দিলাম আমরা এই কাজটা এইভাবে করতে চাই, এত দিনের ভিতরে করতে চাই। দেখা যাবে যে যার ম্যানেজমেন্ট স্কিল ভালো, তার ওই 2 মাস ট্রেনিং নেওয়া লাগেনি, সে ট্রেনিং ছাড়াই অ্যাক্টিভিটিসটা খুব ভালোভাবে সম্পন্ন করেছে। তো এখানে তোমার ম্যানেজমেন্ট যেটা আছে এর জন্য ট্রেনিং এবং স্কিল দুটাই দরকার। ম্যানেজমেন্টের কিছু থিওরি আছে, এর ডেফিনেশন আছে, ডেফিনেশন গুলো তোমরা পড়ে নিও, আমি এই ডেফিনেশন গুলো পড়াচ্ছি না। তো কিছু ডেফিনেশন আছে,
টেইলার কন্ট্রিবিউশন, অনেক কিছু আছে, সো ওগুলোর ভিতরে আমি যাব না। এখন আসি ম্যানেজমেন্ট লেভেলস অ্যান্ড ফাংশনাল এরিয়াস। একটা ম্যানেজমেন্ট যে থাকে, টপ ম্যানেজমেন্ট থাকে। টপ ম্যানেজমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট বা সিইও। মিডিল ম্যানেজমেন্টের ভিতরে আছে বিভিন্ন ধরনের ম্যানেজারিয়াল লেভেল, মার্কেটিং ম্যানেজার, অপারেশন ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজার। আবার তারপরের হচ্ছে যে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, যেটা কি হবে, সুপারভাইজার লেভেল থাকে। তোমাদের তো এক্সপিরিয়েন্স হয়নি, বিভিন্ন কোম্পানিতে কিন্তু এভাবে ভাগ করা থাকে যে সুপারভাইজার, তার উপরে ম্যানেজার, তার উপরে প্রেসিডেন্ট বা সিইও। তো এই ম্যানেজারিয়াল যে লেভেলগুলো, এই লেভেলগুলোকে আবার ম্যানেজ বিভিন্নভাবে ডিফাইন করা হয়। আচ্ছা, এই তারিখ। এখন আমরা ম্যানেজারিয়াল লেভেলগুলো সম্বন্ধে আলাপ করি। আসো, তো আমরা টপ, মিডিল এবং ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কাদেরকে বলি সেটা তো ইলাস্ট্রেশনে বোঝা যাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আসলে টপ লেভেল, মিডিল লেভেল, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। আমি ডেফিনেশন না বলে শুধু বলি যে কারা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট। যেখানে প্রেসিডেন্ট আছে সেখানে প্রেসিডেন্ট হবে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, সিইও আছে, চিফ অপারেটিং অফিসার অর চিফ এক্সিকিউটিভ অফিসার। কোনো কোম্পানিতে যদি এই নামগুলো দেখো, চিফ অপারেটিং অফিসার বা চিফ এক্সিকিউটিভ অফিসার বা ম্যানেজিং ডিরেক্টর বা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট, এই নামগুলো যদি দেখো, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট যেখানে থাকে তখন বুঝতে হবে যে প্রেসিডেন্ট যিনি থাকে উনি জাস্ট ওই কোম্পানির মালিক, ওই জন্য উনি নামে প্রেসিডেন্ট হিসেবে আছে। বাকি যা ডিসিশন সবগুলো এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টই নিচ্ছে অথবা সিইও, এরাই নিচ্ছে। মিডিল লেভেল ম্যানেজমেন্টের এক্সাম্পল হচ্ছে রিজিওনাল ম্যানেজার, প্রজেক্ট লিডার, স্টোর ম্যানেজার, ডিভিশন ম্যানেজার। এগুলো হচ্ছে মিডিল লেভেল ম্যানেজমেন্ট। সো আরে এরাই কি হচ্ছে শুরু ফার্স্ট করছো? লাইন যারা ম্যানেজার থাকে তাদের অ্যাক্টিভিটিস গুলোকে কন্ট্রোল করে, আর উপরে যারা যে টপ লেভেল ম্যানেজমেন্ট গুলো আবার এদের অ্যাক্টিভিটিস গুলো ম্যানেজ করে। তারপর ফার্স্ট লাইন ম্যানেজার যারা, সুপারভাইজার, শিফট ম্যানেজার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, ডিপার্টমেন্ট ম্যানেজার, অফিস ম্যানেজার, এই পোস্টগুলো। এরপরে যারা আছে বাকি সবাই ওয়ার্কার আর নন ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস করে থাকে। এখানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমাদের গতদিন মনে একটা এক্সাম্পল বলেছিলাম, কি আমার খেয়াল হচ্ছে না, বলি যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা যখন কোথাও কোনো ইনফরমেশন শেয়ারিং বা ইনফরমেশন নেওয়ার প্রয়োজন হয়, টপ ম্যানেজমেন্ট সবসময় মিডিল ম্যানেজারকে ডাকে যে এই একটা ইনফরমেশন আছে, এটাকে দেখেন, অথবা আমার এই ইনফরমেশন দরকার, আমি এ, আজকে বিকেল বা আগামীকালকে ভিতরে চাই। তখন কি করে মিডিল ম্যানেজার যে, সে এসে সুপারভাইজারদের বলে যে এই ইনফরমেশন দরকার, আমি 1 ঘন্টার ভিতরে চাই। কারণ সে 1 ঘন্টা দিলে সুপারভাইজার আছে তাদের ম্যানেজ করতে করতে হয়তো দুপুর পার হয়ে যাবে। আর দুপুর পার হয়ে গেলে কি হবে, ম্যানেজার নিবে, ম্যানেজার একটু কম্পাইল করবে, কম্পাইল করে পরে মিডিল ম্যানেজার কম্পাইল করে টপ ম্যানেজমেন্টের কাছে রিসিভ করবে। এর জন্য দেখবো যে কোনো একটা অফিসে টপ ম্যানেজারের থেকে মিডিল ম্যানেজারের থেকে লাইন ম্যানেজার গুলো বেশি নটোরিয়াস হয়, মানে তার কাজটা সম্পাদন করার জন্য। কারণ কি, লাইন ম্যানেজার যে সে সবসময় ওয়ার্কারদের বা লোয়ার লেভেলের সাথে কাজ করে এবং তাদের বিহেভিয়ার বা তাদের ট্রিটমেন্টটা বা ম্যানেজমেন্টটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট হয় মিডিল বা টপ ম্যানেজমেন্টের থেকে। সো আমরা এতক্ষণ আলাপ করলাম যে ম্যানেজার, বিভিন্ন লাইনের ম্যানেজার বললাম।
এখন যেহেতু ম্যানেজারের কথা চলে আসছে, টপ ম্যানেজমেন্ট, ম্যানেজার অ্যাকচুয়ালি কি? তো ম্যানেজারে যদি আমার ডেফিনেশন দিতে চাই, তাহলে বলতে পারি সামওয়ান হু কোঅর্ডিনেটস অ্যান্ড oversees the work of the other people so that organization goals can be accomplished. মানে অন্যান্য লোকজনগুলোকে কোঅর্ডিনেট এবং তাদের অ্যাক্টিভিটিসকে অবজারভেশনে রেখে ম্যানেজমেন্টের গোলটাকে অ্যাচিভ করার জন্য যে অ্যালোকেটেড, সে হচ্ছে ম্যানেজার। তো ম্যানেজারের কাজ কি? অ্যাকমপ্লিশ টাস্ক থ্রু আদার্স, মেক ডিসিশন, অ্যালোকেট রিসোর্সেস, অ্যাচিভ গোলস। এটা হচ্ছে ম্যানেজারের কাজ। অ্যাকমপ্লিশ টাস্ক, মেক ডিসিশন, অ্যালোকেশন। ডিসিশন কোন ডিসিশন? এই ডিসিশন হচ্ছে তোমার ওই প্ল্যানিং এর ডিসিশনও সে নিতে পারে, অর্গানাইজিং ডিসিশনও নিতে পারে, কন্ট্রোলিং এবং লিডিং, সেই ডিসিশনগুলো ম্যানেজার নিয়ে থাকে। সো এতক্ষণ আমরা ম্যানেজারের অনেক গল্প বললাম, ম্যানেজারের ডেফিনেশন, ম্যানেজারের অ্যাক্টিভিটিস কোথায় কি আছে। এখন আসে যে ম্যানেজমেন্ট রুলস বা রোলস। একটা ম্যানেজমেন্টের কি রোলস থাকতে পারে, বা একটা ম্যানেজার কি রোল প্লে করবে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে, তার একটা দরকার, গাইডলাইন দরকার। যে গাইডলাইনটা এই ভদ্রলোক তৈরি করেছিলেন। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ না, চশমা পরা? এনার নাম হচ্ছে মিটস বার্জ। উনি অ্যাকচুয়ালি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু কানাডার একটা ইউনিভার্সিটিতে এই ম্যানেজমেন্টের উপরে উনি পিএইচডি নিয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের। ওই ম্যানেজমেন্টের পিএইচডি নেওয়ার সময় উনি কিছু রিকমেন্ডেশন বলেছিল, সেটাকে এখন ম্যানেজমেন্টের রোলস হিসেবে সারা বিশ্বে পড়ানো হচ্ছে। ম্যানেজমেন্টের রোলসটাকে উনি তিন ভাগে ভাগ করেছিল। একটা করেছিল ইন্টারপার্সোনাল রোলস। ইন্টারপার্সোনাল রোলস হচ্ছে রোলস যেটা হচ্ছে ফিগার হেড, লিডার, লিয়াজো। তারপরে ছিল ইনফরমেশনাল রোলস, মনিটর, ডিসেমিনেটর, স্পোক পারসন। থার্ড ছিল এন্টারপ্রেনিয়ার, ডিস্টারবেন্স হ্যান্ডলার, রিসোর্স অ্যালোকেটর, নেগোশিয়েটর। একজন ম্যানেজারের সবগুলো রুলস প্লে করতে হয়। ফিগার হেড, ফিগার হেড মানে কি? সেই আহ, ওই অর্গানাইজেশনের, বলতে গেলে কি মানে প্রধান, এটা বোঝানো হচ্ছে। আমাদের ইউনিভার্সিটিতে যত ভাইস চ্যান্সেলর বলে না কেন, রেজিস্ট্রারি সব ভাইস চ্যান্সেলর নির্দেশ দেয়, কিন্তু যত চিঠিপত্র আছে সবকিছুতে রেজিস্ট্রারের সাইন থাকে। সে লিডার, অর্গানাইজেশনকে ভালোভাবে উপরের দিকে নিয়ে যাওয়া বা যা করতে হয় তার নেতৃত্ব দিবে। আর লিয়াজো হচ্ছে অন্যান্য যে অর্গানাইজেশন গুলো আছে তাদের সাথে একটা সেতু বন্ধন তৈরি করে চলবে। ইনফরমেশনাল, বাইরের ইনফরমেশন যা আছে তার কোম্পানি রিলেটেড কালেক্ট করবে। ইনফরমেশন গুলো যা পাবে সেগুলো তাদের যে অধীনস্থ যে লোক, আদার ম্যানেজার বা আদার লোকজন আছে তাদের কাছে শেয়ার করবে। আবার কোম্পানি রিলেটেড যদি কোনো কথাবার্তা বা কোনো কিছু হয় সেক্ষেত্রে সে মিডিয়ার সাথে আলাপ করবে। আর এন্টারপ্রেনিয়র কি? সে একজন ব্যবসায়ী। যে কোম্পানি থাকবে বা যে অর্গানাইজেশন থাকবে তাদের একটা ব্যবসায়িক উদ্দেশ্য থাকবে, So সে একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা। তারপর হচ্ছে ডিস্টারবেন্স হ্যান্ডলার। ডিস্টারবেন্স হ্যান্ডলার তো বিভিন্ন সমস্যা মাঝে মধ্যে হয়ে থাকে। রিসার্চ এলোকেটর, তার যে সিক্স কম্পোনেন্ট বলেছিলাম না ম্যানেজমেন্টের, সিক্স কম্পোনেন্ট, সেগুলোকে রিকোয়ার অনুযায়ী অ্যালোকেটর করবে। নেগোশিয়েটর হচ্ছে বাইরের কারোর কিছু থাকলে তাদের সাথে যে কোনো বিষয়ে নেগোসিয়েশন করতে পারে, আর্থিক হতে পারে বা অ্যাক্টিভিটি রিলেটেড হতে পারে, বিভিন্ন কিছু। এখানে আসি যে একজন ম্যানেজার যে ফিগার হেড, সেটা কিভাবে
সার্ভ এজ এন অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অর্গানাইজেশন আর ইউনিট। তাহলে এটা কিভাবে বোঝা যাবে? কোনো ভিজিটার্স আসলে তাকে রিসিভ করবে এবং লিগ্যাল ডকুমেন্ট যা আছে সেগুলোতে সাইন করবে। আমাদের দেশে উল্টা ঘটে, কোনো গেস্ট যদি আসে, ম্যানেজার রুমে বসে থাকে, পিয়ন যেয়ে রিসিভ করে, যেটা অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা না। বাইরের দেশগুলোতে যদি কোনো ভিজিটর আসে, ওই সেকশনের যে হেড উনি নিজে রিসিভ করে তাদেরকে। আর আমি গেলাম কোনো এক জায়গায়, আমাকে যদি একজন পিএন এসে রিসিভ করে ওই অফিসিয়াল অ্যাক্টিভিটিস আমাকে বোঝাচ্ছে, তাহলে সেটা আমার জন্য ডিসক্রেডিট। সিমিলারলি ওই ম্যানেজারও যদি যে ওই ট্রিটমেন্ট পেয়ে থাকে, তাহলে সেটাও তার জন্য ডিসক্রেডিট বা কোম্পানির একটা থাকবে, বদনাম হবে। আমাদের দেশে এই সমস্যাটা বেশি করে কোন এক অফিসের ম্যান, যে কি বলে ডিরেক্টর বা যাই থাকুক তাদের ড্রাইভাররা। বেশ কিছুদিন আগে, প্রায় 1 বছর না 1.5 বছর, 1 বছর আগে, না 1.5 বছর হয়ে 1.5 বছর হতে চলল, ঢাকার একটা আহ, আছে তোমার, ওই যে লাইভ স্টকের খামার বাড়িতে লাইভ স্টকের ওদের একটা আছে, ওই গেস্ট হাউস বা ক্যান্টিন কি যেন আছে খামার বাড়িতে, ফার্ম গেটের ওখানে। একবার কথা হলো, ওখানে যে ক্যান্টিন ছিল বা যে গেস্ট হাউস ছিল, সেটা যারা লাইভ স্টকের গ্রাজুয়েট বা মেম্বার তাদের থাকার কথা, কিন্তু গিয়ে দেখা যায় যে বাইরের লোকজনও এসে ওখানে থাকে। পরে একবার রিপোর্টার তাকে রিপোর্ট করতে গেল, রিপোর্ট করতে গিয়ে বলে যে এটা কিভাবে সম্ভব। কিন্তু ওই অর্গানাইজেশনের যে সেক্রেটারি ছিল উনি তখন দেশে ছিল না। তার ড্রাইভার বলে যে আপনি আমাকে বলতে পারেন, আমি সবকিছু, আমি যা বলবো সারু তাই বলবে। এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা, যে ড্রাইভারের কথাই মানে মালিকের কথা। লিডার, লিডার কি করবে? স্টাফিং করবে, ট্রেনিং, কাকে নিবে, কাকে ট্রেনিং এ পাঠাবে, সবকিছু এই এর ম্যানেজার করে থাকে। আর ইন্টারেকশন উইথ পিয়ার্স and with people outside the organization to gain information. As for example বলি, প্রাণ আছে, প্রাণ ফুড, স্কোয়ারের ফুড ডিভিশন আছে, তারপরে কি আছে, ফোয়াং এর ফুড ডিভিশন আছে, কিছু। তো প্রাণের যে ম্যানেজার, সে সব সময় চেষ্টা করে অন্য কোম্পানি কি তৈরি করতেছে। সিমিলারলি ফোয়াং বা স্কোয়ারের ম্যানেজারও সবসময় ইনফরমেশন নিতে চায় যে ওরা কি করতেছে। ওদের ভিতরে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে। দুই কোম্পানি হলো, তাদের ভিতরে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। দেখবে যে কোথাও গেলে দেখা যাচ্ছে যে ম্যানেজার লেভেলে যারা আছে তারা কিন্তু খুব ফ্র্যাঙ্কলি আলাপ করতেছে। আবার দেখবা যে পলিটিক্যাল লিডারের যদি কথাও চিন্তা করি, একই উপজেলায় বিরোধী দলের 2 এমপি থাকলেও তাদের যে সাঙ্গ পাঙ্গ আছে তাদের সামনে মিশছে না, কিন্তু ভিতরে ভিতরে দেখো যে ঠিকই ছেলে মেয়েও বিয়ে দিচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে একসাথে যাচ্ছে, ঘরোয়া প্রোগ্রামে। শুধু সাঙ্গ পাঙ্গরা নেতাকে সবকিছু কি করবে, নেতার কথাই উঠবে বসবে, কিন্তু দেখা যায় নেতা আবার নেতা বিপরীত কথাবার্তা বলবে, ভাঙচুর করবে সাঙ্গপাঙ্গরা, আবার নেতারা একই জায়গায় বসে চা খাবে। এখানে আছে যে লিয়াজ হিসেবে অ্যাকনলেজিং মেইল আর ইমেল। ধরো একটা অর্গানাইজেশনের ম্যানেজার অন্য অর্গানাইজেশন ম্যানেজারকে মেইল করলো, তো ও রিপ্লাই দিবে ম্যানেজার, এটাকে লিয়াজও বলা হয়। সার্ভিং অন বোর্ডস, কোম্পানির কিন্তু একটা বোর্ড থাকে, পরিচালনা পর্ষদ থাকে, সেখানে কাজ করবে ম্যানেজার। পারফর্মিং অ্যাক্টিভিটি দ্যাট ইনভলভ আউটসাইডার্স, বাইরের কেউ যদি আসে তার সাথে কাজগুলো সাধারণত ম্যানেজারই করে থাকে। মনিটর receives and collects information from outside, reading magazine and reports, maintaining personal contact. ইনফরমেশন যদি কালেক্ট করতে হয়, বিদেশি কোম্পানি যখন বাংলাদেশে কাজ করতে চায় এবং বেশি পরিমাণ মুনাফা নিতে চায়, তারা সব সময় দেখে যে ওই সেকশনের হেডকে, তাকে যতভাবে হোক তাকে বেনিফিট দিতে চায়। আমাদের দেশে যেমন ডাক্তারদের কি করা লাগে, রোগী দেখে টাকা দেয়, সরকার টাকা দেয়, ও টাকা খরচ করা লাগে না। ও চাল ডাল মাছ মাংস শার্ট প্যান্ট জামা কাপড় যা আছে সবই ওই রিপ্রেজেন্টেটিভরা দিয়ে যায়।
ও একটাই উদ্দেশ্য, তাদের ওষুধ যেন দু একটা নাম লেখে। আমি শুনেছি যে সারা মাসের বাজার করে বাসায় দিয়ে যায়। বাজার কি, আমরা ভাবতাম যে হয়তো বা হয়তো শার্ট, একটা ডাক্তারকে একটা শার্ট দিল বা অন্য কিছু হয়তো দিতে পারে, কিন্তু এখন শুনেছি যে চাল ডাল তেল সব দেয়। কিছু কিছু কোম্পানি আছে মান্থলি মাছ মুরগিও দিয়ে যায় ড্রাইভার এই ডাক্তারদেরকে। তো ওই ডাক্তাররা তো ওষুধ দেখা যায় যে সব ওই ওই কোম্পানিগুলোর ওষুধ লেখে। অনেক ডাক্তার আসবে দেখা যায় যে সবসময় থার্ড গ্রেড কোম্পানির ওষুধ লেখে, কি তার ওখান থেকে বেনিফিট নেয়। কারণ কি, লিখতে বাধ্য। বাজার নিচে, মাংস নিচে, মাছ সব নিচে, বলতে গেলে তার শরীরটা বাদে পেটে যা কিছু আছে সবই ওই কোম্পানি। তো ওষুধ লেখার সময় যদি অন্য কোম্পানির লেখে, ওখানে একজন ওই কোম্পানির লোক বসে থাকে, ওই প্রেসক্রিপশন ধরে ধরে ছবি উঠায় এবং তখন রিপোর্ট করে যে এই অবস্থা। তার কমিউনিকেশন বা ডিসেমিনেটর, হোল্ডিং মিটিং, মেকিং ফোন কলস টু রিলে ইনফরমেশন, ইমেলস। Spokesperson, holding board meeting, giving information to the media. Entrepreneur, organizing session to develop new programs, supervise design of project. Disturbance holder steps in when an employee suddenly leaves or an important customer is lost. অনেক সময় দেখা যায় যে একজন একটা অর্ডার দিয়েছে, দেওয়ার কথা 10 দিন পরে, ম্যানেজার জানে যে 10 দিন পরে ডেলিভারি চলে যাচ্ছে, পরে দিয়েছে হয়তো 11 দিন পর। সেটা অ্যাকসেপ্টেবল। তো দেখা যাচ্ছে যেই স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট দেওয়ার কথা ছিল সেই স্ট্যান্ডার্ডে দেয়নি, প্রোডাক্টের স্ট্যান্ডার্ড একটু খারাপ হয়েছে। তখন কি ওই কোম্পানি বা যে বায়ার ছিল সেই কোম্পানির থেকে অর্ডার না দিয়ে অন্য কোম্পানিতে দিচ্ছে, তখন ওরা চিন্তা করে যে এই এই ম্যানেজার বলে কি ব্যাপার, এটা চেঞ্জ হলো কেন। তখন সে রিপোর্ট কালেক্ট করে এবং এর সাথে যারা যুক্ত ছিল তাদেরকে হয় স্যাক করে, তাহলে পানিশমেন্ট, অন্যভাবে পানিশমেন্ট দেয়। আবার যদি কখনো কোনো এমপ্লয়, একদম ভালো এমপ্লয়ি, খুব ভালো কাজ করতেছে, মাসে 50,000 টাকা বেতন পাই, ওই এমপ্লয়িকে অন্য কোম্পানি নতুন করে বিজনেস শুরু করবে, তো বলে যে তোমাকে আমি 70,000 টাকা দিব। ওই কোম্পানি লিভ করে 70,000 টাকায় চলে গেল। তখন সে এই কেন চলে গেল, কি কারণে, তার কি ফল্ট, এগুলো আইডেন্টিফাই করে নে, সেভাবে সে ওই কোয়ালিফিকেটিভ যে যারা লোক আছে তাদের স্যালারি বাড়িয়ে দেয়। নাহলে কি, ট্রেন্ড এবং স্কিল পারসন ওই কোম্পানিতে থাকবে না। রিসার্চ অ্যালোকেটেড অলরেডি আগেই বলেছিলাম যে শিডিউলিং, অথরিটি, বাজেটিং, তারপরে যে 6টা ম্যাটেরিয়ালস আছে সেগুলোর কোথায় কিভাবে অ্যালোকেশন হবে সবই ওই 22 লিখবা কোম্পানি ম্যান করে থাকে। স্কয়ার না নেগোশিয়েটর, 22 × 22 2 × 2 বিভিন্ন কোম্পানির সাথে যখন এরকম একটা নেগোসিয়েশনের ছোট বড় বিষয় থাকে তখন ম্যানেজারই মূলত কথাবার্তা বলে। আর অনেক সময় দেখা যায় যে কোথাও বড় একটা টেন্ডার হচ্ছে, টেন্ডারে নিজে উইন করার জন্য ওখানে যে লোকগুলো থাকে তাদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে আমরা যদি এই কাজটা পাই হয়তো 1% দিব বা 2% দিব। 1% মানে কি, 3,000 কোটি টাকা। 1% দিলে কি, যদি একজন টপ লেভেলের কাউকে দেয় তাই 30 কোটি টাকা। জাস্ট একটু ফেভার দিবে বা দুইটা সাইন দিয়ে দিবে, 30 কোটি টাকা পেয়ে যাচ্ছে। এই বিষয়গুলো এখানে কাজ করে। এখন আসো যে আহ, আমি একটা ম্যানেজারের কি কাজ বা ম্যানেজমেন্টের কি রোল সেগুলো বলেছিলাম এবং কিভাবে আইডেন্টিফাই হয় সেক্ষেত্রে বলেছি। অনেক সময় আমরা এখান থেকে কোশ্চেন করি যে হয়তো বলি যে ম্যানেজার ইজ এ নেগোশিয়েটর, এক্সপ্লেইন ইট উইথ নেসেসারি এক্সাম্পল। কোনো শিটে কোথাও কিন্তু লেখা নাই, আমি কয়েকটা এক্সাম্পল বললাম কিভাবে কি করে এই বেসিসে, বা তোমাদের কি ধারণা আছে একটা, কারণ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ম্যানেজমেন্ট পড়াচ্ছি। তো এক তুমি হয়তো সার্টিফিকেট পাওয়ার পরে কোনো এক জায়গায় ম্যানেজার হিসেবে জয়েন করতে যাচ্ছ, তো তোমার এই এই জ্ঞানটা ডেভেলপ হচ্ছে কিনা। কারণ আমাদের স্টুডেন্টরা শীটের বাইরে কিছু পড়তে চায় না, অ্যাকচুয়ালি শীট জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। আর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা, তাদের সব সময় কিন্তু একদম বইয়ের ফটোকপি দেওয়া ডিফিকাল্ট, তাদের জ্ঞানের সাথে মিলে না। ওই জন্য আমরা সব সময় চাই যে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা এর সাথে আমরা যে ম্যাটেরিয়ালস দিব এর বাইরেও যেন এক্সট্রা স্টাডি করে, আমরা যেন তাদের কাছ থেকে কিছু শিখতে পারি, কিছু এক্সাম্পল।
বাইরে আমাদের দেশে পিএইচডি বা মাস্টার্স থিসিস কি হয়? সুপারভাইজার যা বলে দেয় মোটামুটি তাই করে, সুপারভাইজারই রেজাল্ট ঠিক করে দেয়। আর বাইরের দেশে মাস্টার্স হোক বা পিএইচডি হোক, সুপারভাইজার তখনই তোমাকে পিএইচডি দেবে, তখন সে নতুন কিছু শিখবে তোমার কাছ থেকে। কিসের শব্দ হচ্ছে? এখন আসি যে ম্যানেজমেন্ট লিডারশিপ, যেটা ম্যানেজারই হচ্ছে ম্যানেজমেন্টের লিডারশিপ দিয়ে থাকে। তো এর কিছু লিমিটেশন আছে। আগে কিন্তু আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস কথা বলেছি, কিন্তু এর কিছু লিমিটেশন আছে। একটা ম্যানেজারের অ্যাটিটিউডটা সবচেয়ে বড় বিষয়। কিছু ম্যানেজার আছে খুব স্মাইলিং ফেস, ভিতরে কত অপকর্ম করতেছে সেটা কোনো বিষয় না, কিন্তু সে যখন কারোর সাথে কথা বলে, কোথাও যায়, খুব ফ্রেন্ডলি এবং খুব ভালো মতো মেশে। কাজ কি করলো না করলো সেটা আলাদা বিষয়। আর কিছু আছে যে খুব গুয়ার টাইপের, কথাবার্তাই বলতে চায়, আমার সাথে কিসের কথা, আমার নিচে যারা আছে ওদের সাথে কথা বলি, বা বিভিন্ন ধরনের অ্যাটিটিউড করে থাকে। এটাও একটা ম্যানেজমেন্টকে অনেক সময় আহ, বিপদে ফেলতে পারে, ম্যানেজারের অ্যাটিটিউড। রিফিউজ টু মেক ডিসিশন হয় নেসেসারি। আমার ইনস্ট্যান্ট দরকার একটা ইনফরমেশন, বা এখন একটা কাজ করতে হবে, এটা জিনিস দরকার। সে ডিসিশন না দিয়ে ফেলে রাখলে 2 মাস পরে ডিসিশন দিচ্ছে, এটা একটা সমস্যা। এই যে রিফিউজ টু মেক ডিসিশন হয় নেসেসারি, এই সমস্যাটা আমাদের যে গভর্নমেন্ট যে অফিসগুলো আছে সেখানে ম্যানেজমেন্টের এই সমস্যাগুলো বেশি। লুকিং ফর পার্সোনাল ইন্টারেস্ট অ্যাবভ দ্য অর্গানাইজেশন, এটা ঘটে থাকে সরকারি অফিসে থাকে, বেসরকারি অফিসে যে ঘটে না তা না। 5 মিনিট। বেসরকারি অফিসে এই ঘটনাগুলো ঘটে থাকে। তারপর আছে রেজিস্ট্যান্ট টু ব্রিং চেঞ্জ ইন অর্গানাইজেশন, অর্গানাইজেশন যেভাবে আছে ওইভাবে চলুক, এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই, যত যদি চেঞ্জ করে তাহলে ঝামেলা বাড়বে, আমার এত দরকার কি, আমি আর কয়েকদিন আছে এভাবে চালাই যায়। তারপর রিফিউজ টু ডিসেমিনেট ইনফরমেশন উইদিন অর আউটসাইড দ্য অর্গানাইজেশন, অনেক সময় কিছু সিক্রেট ইনফরমেশন থাকে, শোনার পরে চুপচাপ বসে থাকে। ওরা যদি নিজেদের ভিতরে দেয়, কোম্পানি উপকৃত হবে, বা আউটসাইডে যদি কোম্পানির কিছু দেয় সেক্ষেত্রে কোম্পানির ক্রেডিট হতে পারে, এগুলো সে বিষয় না, কারণ তার উদ্দেশ্য হচ্ছে নিজের ভালোটা। আর ইনকনসিস্টেন্ট ইন লিডারশিপ প্র্যাকটিস, এটা হচ্ছে যে যার যে কোয়ালিটি, যে যোগ্যতা, বা যার যেখানে মোটিভেট করা দরকার সেটা না করে জাস্ট পার্সোনাল 1-2 জনকে বায়াসলি বিভিন্ন বেনিফিট দেওয়া, এটা হচ্ছে পার্সোনাল লিডারশিপের একটা, ম্যানেজমেন্ট লিডারশিপের একটা ব্যাড এক্সাম্পল, যেটা আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে। তোমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তোমরা জানো সব লেভেলে। আমি ক্লাস টিচার, তোমার অনেক টিচার আছে যে আমরা কিছু কিছু স্টুডেন্টকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। হেডের কাছে যদি যাও সেক্ষেত্রে অমুক টিচারের স্টুডেন্ট তাকে প্রায়োরিটি দাও, বাকিগুলোকে সাফার করে রাখো। আরেকটু উপরে যদি যাও অ্যাডভাইজার অফিসে, ও আমাকে আমার কাছের লোক, ওদেরকে যত বেনিফিট দাও। আর ভিসির কাছে গেলে তো সেটা আলাদা জিনিস, কে আমার যে হুজুর করে আর আমার জুতা টানে, তাদেরকে বেশি বেনিফিট দাও। তো আমাদের আজকের লেকচার শেষ হলো, আমরা নেক্সট টাইমে পড়বো লিডারশিপ অ্যান্ড লিডারশিপ ক্যারেক্টারিস্টিক্স। আগামী ক্লাসে আমি এই টপিকসটা শেখাবো। তো আজকে এ পর্যন্ত। কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। কে? নোমান বললো? জি স্যার। অন্যদের তো থাকতে পারে। স্যার আমারটা আমি বললাম। আচ্ছা, এই বাবর, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার। আমি কিন্তু অনেক গল্প করে বলেছি বা অনেক কিছু বলেছি, দেখা যাবে যে পরীক্ষার সময়ও আমার কোশ্চেনও কিন্তু এরকমই হয়। বুঝতে পারছো? জি স্যার। আমি স্যার ওই হেড যে সবসময় ক্লাসে ব্যস্ত থাকি। স্যার কিছু বলবো স্যার? স্যার বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিচ্ছি আজকে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শেষ করতেছি।